টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা পরবর্তীতে ফেসবুক বা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই অনুষ্ঠানে ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। নিশ্চয়ই মনে করতে পারেন ট্যাক্স বা আর্থিক বিষয় মানেই হচ্ছে একটি নিরস বিষয়। না, আজকে বেশ কিছু সুসংবাদ আপনাদেরকে দেব। আমরা আমাদের জীবন থেকে কেন জানি মনে হয় যেন সুসংবাদ শব্দটি উবে যাচ্ছে, কিন্তু আজকে আমরা খুঁজে খুঁজে দেখেছি যে কিছু সুসংবাদ আমরা দিতে পারি কিনা আপনাদেরকে। এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র নিউ ইয়র্ক, আমাদের সিটি বা নিউ ইয়র্কেরই আশপাশ এলাকা নিয়ে অনেক সময় বা পুরো স্টেট নিয়ে আমরা কথা বললাম। আজকে আমরা যে সুসংবাদটি দেব সেটি যেমন পুরো স্টেটের জন্য আছে, ঠিক তেমনিভাবে নিউ ইয়র্কের একটি বিশেষ অঞ্চল বাফেলো, যেটাতে আমাদের কমিউনিটিরও খুব দ্রুত প্রসার ঘটছে, সেখানে কি সুবিধা পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আমরা আজকের সুসংবাদটি দেব, যে $10 মিলিয়ন গ্র্যান্ট, আর যেটি সমগ্র নিউ ইয়র্কবাসীর জন্য $2 বিলিয়ন নিউ ইয়র্ক স্টেটের স্টিমুলাস চেক। কারা পাবেন, কিভাবে পাবেন? এর বাইরেও হাতে সময় থাকলে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন যে ট্যাক্স বিলের সর্বশেষ আপডেট কি আছে সেগুলোতে তো কথা বলবেই। সুপ্রিয় দর্শক, আজকে এই অনুষ্ঠানে যদি আপনাদের এই আজকের বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা আর্থিক বিষয়ে, ট্যাক্স বিষয়ে, যে কোনো বিষয় হোক না কেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেটি আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি, 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্টেন্ট জনাব আব্দুল চৌধুরী, IRS এনরোলড এজেন্ট এবং সিইও ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস। জনাব আব্দুল চৌধুরী, আপনাকে স্বাগত। রানা ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমাকে ইনভিটেশন দেওয়ার জন্য। আশা করি ইনশাআল্লাহ অনেক তথ্য দিতে পারবো আমরা এই দর্শকদেরকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই এতক্ষণ আমাদের আলোচকের কাছে শুনলেন যে অনেক তথ্য আমরা দিতে পারবো। সে তথ্যগুলো ম্যাক্সিমামই হচ্ছে আর্থিক সংক্রান্ত এবং সুবিধা সংক্রান্ত, সুসংবাদ সংক্রান্ত, যেটি আমরা বলেছিলাম। তো জনাব আব্দুল চৌধুরী, প্রথমেই আপনার কাছে আমরা জানতে চাইব যে $10 মিলিয়ন গ্র্যান্ট, যেটি আমরা দেখতে পাচ্ছি যে ইস্ট সাইড বিল্ডিং ফান্ড বাফেলোর একটি অঞ্চলের কথা বলা হচ্ছে, এবং সেখানকে কি ধরনের এই 10 মিলিয়নের যৌথ বা সমন্বিত তহবিল, যেটা বাফেলোর ইস্ট সাইডে মিশ্র ব্যবহারের বাণিজ্যিক জেলা পুনরুজ্জীবনে সম্প্রদায় চালিত প্রচেষ্টাকে সহায়তা করতে তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে আপনার কাছে প্রথমেই আমরা জানতে চাইব যে এটা পাওয়ার যোগ্য কারা, বা এর পেছনে কি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, এটি কাদের জন্য, এই গ্রান্ট পেতে কি কি শর্ত পূরণ করতে হবে, বা এই গ্রান্ট পেতে কিভাবে আবেদন করতে হবে, এবং এটা যেহেতু গ্র্যান্ট সেহেতু একবার যে পাবে তাকে কোনো ফেরত দিতে হবে না, এবং আবেদনের শেষ সীমা কবে, বা শেষ সময় বা শেষ তারিখটা কবে, বিস্তারিতভাবে আপনার কাছ থেকে প্রথমেই অনেকগুলো প্রশ্ন করেছি, আস্তে আস্তে আপনার কাছে জানতে চাই জনাব মোহাম্মদ আব্দুল চৌধুরী। সো এখন এইটার এই যে ফান্ড গ্র্যান্ট যেটা বললাম, এটা হইলে গিয়া বাফেলোর ইস্ট সাইড লোকেশনটাই, ঠিক আছে। এখন এটা খুবই একটা টার্গেটেড গ্র্যান্ট। এখন আপনাদের প্রথম কোশ্চেন থাকতে পারে যে আমি যদি বাফেলোর ইস্ট সাইডে না থাকি, আমি কি এই গ্র্যান্ট স্টিল অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা? না, আনসার ইজ নো। আপনারা বাফেলোর ইস্ট সাইড লোকেশনে থাকা লাগবে। এই প্রপার্টিটা আপনার নিজে থাকা লাগবে না, মানে আপনার যে প্রপার্টিটা আছে ওই জায়গায় থাকা লাগবে। তো সেটা কি শুধুমাত্র ইস্ট সাইডে, ওয়েস্ট, সাউথ, নর্থ এখানে থাকলে হবে না? ডেজিগনেটেড আমি কয়টা এরিয়া বলবো, ওই এরিয়াতে। আচ্ছা, বাট আরো কিছু গ্র্যান্ট আসবে লেটার ইন দ্য ইয়ার, বাকি এরিয়াগুলো কভার দেওয়ার জন্য, ঠিক আছে। সো বর্তমানে ওরা গ্র্যান্ট গুলো একটা ফেজের মাধ্যমে বার করতেছে। যখন রাইট নাও ওদের ফোকাস হইলে গিয়া এই বাফেলোর ইস্ট সাইড, রাইট। স্পেশালি আমি কয়েকটা লোকেশন বলবো, আপনারা যারা বাফেলোতে থাকেন অলরেডি জানেন, যারা বাফেলোর বাইরে আছেন আপনারা মোস্ট লাইকলি জানেন, কারণ বাফেলো ইজ অবভিয়াসলি একটা খুবই এই এমার্জিং অঞ্চল এখন, অলসো এমার্জিং মার্কেট অ্যাজ ওয়েল, রাইট। এখন সো এই গ্র্যান্ট
দেওয়া হবে, ফান্ড হইলে গিয়া $10 million, এবং এইটা একটা গ্র্যান্টের মাধ্যমে দেওয়া হবে 2 প্রজেক্টের আন্ডারে, রাইট? একটা প্রথম প্রজেক্ট হইলে গিয়া স্মল প্রজেক্টস, যেটা আপনার $100,000 থেকে $400,000 পর্যন্ত খরচ হবে ওই প্রজেক্টে। ওকে, আমি প্রজেক্ট গুলো কি কি আমি বলবো পরে। আর আরেকটা অ্যাপ্লিকেশন আছে, এটাকে বলে অ্যাঙ্কর প্রজেক্টস, যেগুলো লার্জ লার্জ প্রজেক্ট বলতে গেলে, ঠিক আছে? ওইটাতে আপনার 400,000 থেকে আপ টু ম্যাক্সিমাম $2 million পর্যন্ত গ্র্যান্ট এলিজিবিলিটি, মানে 4 লক্ষ থেকে 20 লক্ষ পর্যন্ত। 400,000 থেকে 2 million, yes yes yes, রাইট? এখন তার মানে আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে কিরকম অ্যাপ্লিকেশন, একটা ছোট অ্যাপ্লিকেশন আর একটা বড় অ্যাপ্লিকেশন, সিম্পল। এখন এই প্রজেক্টটা পড়তেছে প্রপার্টির জন্য, প্রপার্টিজ মাস্ট বি কমার্শিয়াল অর মিক্সড ইউজ। তার মানে এটা আপনার যদি একটা বিল্ডিং থাকে অথবা একটা বাড়ি থাকে যেটা কমার্শিয়াল প্রপার্টি, এবং ওই প্রপার্টিতে আপনার ভেরিয়াস রেনোভেশন করা লাগতেছে। ওকে, রেনোভেশন কয়েক ধরনের হইতে পারে, এটাকে বলে আপনার রুফিং করা লাগতে পারে, স্ট্রাকচারাল রিপেয়ার করা লাগতে পারে, ফাউন্ডেশন রিপেয়ার্স করা লাগতে পারে, অথবা আপনার এনার্জি এফিশিয়েন্ট আপগ্রেড করা লাগতে পারে, এইচভ্যাক ঢোকানো লাগবে, নতুন উইন্ডো ডোরস, তারপরে লাইটিং। তারপরে আপনার যদি একটা কমার্শিয়াল প্রপার্টি থাকে যেখানে আপনার নতুন একটা সাইন বসানো লাগবে, বাইরের যে আপনার যে কমার্শিয়াল প্রপার্টিটা আছে বাইরের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনার যদি আরো এডিশনাল খরচ করা লাগতে পারে, অথবা যে কোনো পার্মানেন্ট সাইট ইমপ্রুভমেন্ট। সো টু সামারাইজ, এটা আপনার বিল্ডিং ইমপ্রুভমেন্ট প্লাস রেনোভেশন। ওকে, সো এখন এইটা হলে কি আপনার এলিজিবল ইউজ অফ ফান্ডস, রাইট? তা আমার যদি জায়গা থাকে, আমি যদি নতুন একদম তৈরি করতে চাই, সেটার জন্য হবে না? আবার বলেন। আমার যদি জায়গা থাকে, বিল্ডিং নাই বা কোনো রিনোভেশন করার মতো নেই, কিন্তু আমার জায়গা আছে, আমি নতুন করে তৈরি করতে চাই ডিজাইন করে, সেক্ষেত্রে কি আমি এই গ্র্যান্টটা পাবো কিনা? ইয়েস, বাট আন্ডার দ্য অ্যাঙ্কর প্রজেক্ট, ঠিক আছে? আচ্ছা, স্মল প্রজেক্টের আপনার পাবেন না, বিকজ দ্য আইডিয়া হিয়ার ইজ দ্যাট আপনি যে গ্র্যান্টটা ইউজ করবেন একটা পারপাসে যেখানে আপনার বাফেলোর কমিউনিটিটা এই আরো কি আরো ভালো করবে। ওকে, এখন আপনার যদি কোনো ভেকেন্ট ল্যান্ড থাকে যেখানে আপনি একটা প্রপার্টি বানাবেন, দেন অ্যাঙ্কর প্রজেক্টের আন্ডারে, মানে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে আপনি এলিজিবল হবেন। তারপরে अगेन এটা কিন্তু কেস বাই কেস, তখন আপনার প্রজেক্টের স্ট্রাকচারটা ওরা দেখে আপনাকে ওরা অ্যাপ্রুভ করতে পারে। বাট আপনার যদি স্মল প্রজেক্ট থাকে যেখানে আপনি একটা বাড়ি বানাতে চান, ইটস নট গোনা ওয়ার্ক, ইট হ্যাজ টু বি ভেরি স্পেসিফিক, ঠিক আছে? আমি ওইটার অ্যাঙ্কর প্রজেক্টের স্পেসিফিকটা আমি আবার বলবেন, অসুবিধা নাই। সো এখন আপনারা যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন, রাইট? সো এখন প্রিফারেন্স দেওয়া হবে এই যে কমিউনিটি ডিস্ট্রিক্ট আমি কটা মেনশন করব। ওকে, প্রথমত ফিলমোর কমার্শিয়াল ডিস্ট্রিক্ট, উইচ ইজ এ খুবই বড় বাঙালি কমিউনিটি। তারপরে আরেকটা এটা ব্রডওয়ে ফিলমোর কমার্শিয়াল ডিস্ট্রিক্ট, কেনসিংটন বেইলি কমার্শিয়াল ডিস্ট্রিক্ট, মিশিগান অ্যাভিনিউ আফ্রিকান আমেরিকান হেরিটেজ করিডোর, আই থিংক, আই ডোন্ট থিংক দেয়ারস টু মেনি বাঙালিজ দেয়ার। তারপরে আরেকটা এরিয়া ইস্ট ডেলাভেন কমার্শিয়াল ডিস্ট্রিক্ট, জেনেসি কমার্শিয়াল ডিস্ট্রিক্ট, লাভজয় কমার্শিয়াল ডিস্ট্রিক্ট, উইচ ইজ অনেক বড় বাঙালি কমিউনিটি এগেন ওইখানে, কেজার টাউন কমার্শিয়াল ডিস্ট্রিক্ট, অনেক বাঙালি স্টিল নতুন আসতেছেন। অলসো জেফারসন অ্যাভিনিউ কমার্শিয়াল ডিস্ট্রিক্ট, আমি শিওর না কত বাঙালি জেফারসন অ্যাভিনিউতে আছেন, বাট আই থিংক স্লোলি পিপল আর মুভিং দেয়ার। এখন এই এরিয়াগুলো প্রেফারেন্স পাবে। ওকে, সো এখন কয়েকটা জিনিস থাকবে। এখন আপনি যে বললেন যে একটা প্রজেক্ট যদি আমি করতে চাই, রাইট? সো যেগুলো বড় বড় প্রজেক্ট থাকবে, রাইট? Projects involving at-risk historic buildings that are existing for at least 50 years prior, তার মানে কোনো যদি বিল্ডিং থাকে যেটা হিস্টোরিক এবং 50 বছর উপরে ছিল, ওই প্রপার্টিগুলো কিন্তু প্রেফারেন্স পাবে আগে, ঠিক আছে? কারণ ওরা বাফেলো কমিউনিটিটা ওরা হিস্টোরিক অ্যাপিয়ারেন্সটা মেনটেন করতে রাখতে চাচ্ছে। ওকে, সো এখন আরেকটা জিনিস হলো, আমি বললাম যে কোন কোন জায়গায় আপনি এই গ্র্যান্টটা ইউজ করতে পারবেন, রাইট? রেনোভেশন, ইমপ্রুভমেন্টস এন্ড অল অফ দ্যাট। এখন এখানে আরেকটা জিনিস আছে, ইনএলিজিবল ইউজ অফ ফান্ডস। কি কি জিনিসে আপনি এই গ্র্যান্টটা এলিজিবল হবে না? ওকে, কারণ আপনি যদি কোনো ইমপ্রুভমেন্ট করতে চান, দিস ইজ গোনা বি হিউজ ইন দ্য বাফেলো কমিউনিটি।
বিকজ বাফেলোতে প্রত্যেক ব্লকে অলমোস্ট এক একটা মসজিদ আছে, রাইট? সো ইমপ্রুভমেন্টস টু স্ট্রাকচারস ওন বাই রিলিজিয়াস অর প্রাইভেট মেম্বারশিপ বেসড অর্গানাইজেশন এলিজিবল হবে না। তার মানে যদি কোনো টেম্পল অথবা মসজিদ অথবা সিনেগাগ থাকে, ওদের যদি একটা হিস্টোরিক প্রপার্টি থাকে এবং ওরা ওই গ্র্যান্টটা নিতে চাচ্ছে, এইটা এলিজিবল হবে না, বিকজ স্ট্রিক্টলি রিলিজিয়াস এন্ড প্রাইভেট অর্গানাইজেশনস আর নট এলিজিবল। রেসিডেন্সিয়াল প্রপার্টি অবভিয়াসলি এলিজিবল না, বাট আপনি যদি মিক্সড ইউজ প্রপার্টি থাকে, তার মানে আপনি এক সেকশনে থাকেন আর এক সেকশন কমার্শিয়াল প্রপার্টি, আপনি এলিজিবল, রাইট? আপনি মোস্ট লাইকলি আপনার স্মল প্রজেক্টের আন্ডার এলিজিবল হবেন। কনস্ট্রাকশন ও রিপেভিং অফ পার্কিং লটস, এখন আপনি যদি পার্কিং লট পেভিং করতে চান অথবা ঠিক করতে চান, এইটা এই ফান্ডস এইটা এলিজিবল হবে না। তারপরে আপনার যদি কোনো প্রজেক্ট থাকে যেটা এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে আপনি অলরেডি স্পেন্ড করে ফেলছেন, এইটা এলিজিবল হবে না। ফর এক্সাম্পল, এখন আপনি একটা পয়সা স্পেন্ড করতেছেন রাইট নাও, রাইট? একটা প্রজেক্ট অলরেডি শুরু হয়ে গেছে, শেষের দিকে চলে আসতে পারে, আপনি বলতে পারেন এইটা কিন্তু এই প্রোগ্রামের এলিজিবল হবে না, রাইট? কারণ এইটার এলিজিবিলিটির একটা অ্যাপ্রুভাল রেট আছে। আপনি ওদেরকে আপনার প্রপোজাল দিবেন, ওরা আপনার প্রপার্টিও দেখতে আসবে, তারপর ওরা কেস বাই কেস ওরা এটা অ্যাপ্রুভ করার চেষ্টা করবে। তারপর আরেকটা জিনিস যে আপনারা কিন্তু যে কোনো জিনিস, ফর এক্সাম্পল আপনার কোয়েশ্চেন থাকতে পারে যে আমি যদি রেনোভেশন করি, আমার ফার্নিচার, নতুন সোফা বা অন্যান্য কোনো ইকুইপমেন্ট এনে ঢুকাই, এটা কি এলিজিবল হবে কিনা? না, এটা এলিজিবল হবে না। ইট নিডস টু বি পার্মানেন্ট ফাউন্ডেশন। কথা বলছেন? এখন আপনি যদি নতুন সোফা কিনেন, এয়ারবেড বিছানের সোফাটা গাছ, ইটস নট গোনা ওয়ার্ক। ইট হ্যাজ টু বি পার্মানেন্ট ফাউন্ডেশন, ওকে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এইটার অ্যাপ্লিকেশনের অবভিয়াসলি আমি যেটা বললাম, যখন আপনারা করতে যাবেন তখন ইউজ অফ ফান্ডের একটা লিস্টিং দেওয়া লাগবে, যেখানে লেখা হবে যে আপনি এই কিসে আপনি ফান্ডিংটা ইউজ করবেন এবং আপনার কত টাকা খরচ যাবে। আমি আগে যেটা বললাম, দুইটা প্রজেক্ট মিনিমাম 100,000 হওয়া লাগবে প্রজেক্টগুলো, ওকে? কারণ আপনার প্রজেক্ট যদি 100 থেকে 400,000-এর মধ্যে হয়, আপনি তখন স্মল প্রজেক্টের আন্ডারে যাবেন। এর উপরে যদি যায় তখন আপনারা এনকোর প্রজেক্টের আন্ডারে যাবেন, যেটা আপনার 400,000 থেকে 2 মিলিয়ন হতে পারে। নাও অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, টু থিংস, যারা এইটার জন্য অ্যাপ্লিকেশন করতেছেন অথবা যারা এলিজিবল করবেন, স্মল প্রজেক্ট যেটা 400,000 পর্যন্ত, আপনার 10% কস্ট আপনার দেওয়া লাগবে, 90% ওরা দিবে। তার মানে আপনার ওই যে 10% খরচ দেওয়ার এবিলিটি আছে, ওইটা আপনার প্রুফ করা লাগবে। যখন আপনার ধরেন প্রজেক্ট যদি এখন লেটস সে আপনার $100,000 মতো প্রজেক্টটা, তার মানে আপনার অ্যাটলিস্ট 10,000 পর্যন্ত এবিলিটি থাকা নিজের লাগবে। থাকতে হবে। Yeah, and I think it has to be at least 100, তার মানে আপনার আরেকটু খরচ বাড়ানো লাগবে। It needs to be around 110, কারণ ওরা গ্র্যান্ট মিনিমাম $100,000 গ্র্যান্ট, ঠিক আছে? তার মানে 112,000 মতো আপনার প্রজেক্টে থাকা লাগবে। এখন আপনি যদি এনকোর প্রজেক্টসে যান, তার মানে লার্জ প্রজেক্ট যেখানে আপনার আসলে অনেক রিয়েল এস্টেট ডেভেলপার, আপনারা যেটা ইনভেস্টমেন্ট যারা যাচ্ছেন, আপনাদের ওই প্রজেক্টে 50% কস্ট আপনাদের দেওয়া লাগবে, ঠিক আছে? তার মানে স্মল প্রজেক্ট হইলে 10% কস্ট আপনার দেওয়া লাগবে, আর যদি লার্জ প্রজেক্ট হয়, এনকোর প্রজেক্ট যদি হয়, তার মানে আপনার 50% প্রজেক্ট গুলো এক্সপেন্স আপনার দেওয়া লাগবে। তার মানে অ্যাঙ্করে তাহলে যদি আমি 400,000-এর পাই, 200,000 আমাকে দিতে হবে। এনকোরে আপনি যদি এখন এনকোরে আপনি যদি মিনিমাম আপনাকে ওরা 400,000 দিবে, হ্যাঁ, রাইট? তার মানে 50% আপনার, তার মানে আপনার প্রজেক্টের দাম 800,000। কথা বলছেন? এখন এটা না যে আপনি $400,000 দেখাবেন, নো, রাইট? আপনার প্রজেক্টের দাম হবে গিয়ে $800,000, আচ্ছা। আর 50% ওরা দিবে, তার মানে 400,000, আর 50% আপনি দিবেন। সো দ্যাটস হাউ এইটা হইলে ওদের ক্যালকুলেশন। কথা বলছেন? তার মানে স্মল প্রজেক্ট যারা আছে, আপনার রেগুলার প্রজেক্ট, যারা লার্জ প্রজেক্টে যাচ্ছেন, দ্যাট মিনস আপনার প্রজেক্টের কস্ট এটলিস্ট $800,000 or more। তার সর্বনিম্ন খরচ বা মানে প্রকল্পটা এমন ভাবে হবে, কমপক্ষে মানে 800,000-এর একটা প্রকল্প থাকবে, প্রজেক্ট থাকবে, যদি আপনি লার্জ প্রজেক্টের আন্ডারে যান। তার মানে আপনি স্মল প্রজেক্টে আপনি এলিজিবল না, রাইট?
হুম। আপনার লার্জ প্রজেক্টে যাওয়া লাগতেছে, এবং লার্জ প্রজেক্টে যদি যান ওইটার মিনিমাম রিকোয়ারমেন্ট গভর্নমেন্ট আপনাকে $400,000 দেওয়া লাগবে। যেহেতু প্রজেক্টের 50% আপনার কস্ট, দ্যাট মিনস ওই প্রজেক্টের কস্ট $800,000। তো এই যে আমি আমার 800,000-এর হলো, আমি 400,000 দিলাম, যে 400,000 আমি পেলাম, এটা তো আমরা গ্র্যান্ট বলছি, তার মানে কি অনুদান? এটা কি ওইটা আমাকে আর গ্র্যান্ট, ফেরত ওইটা দিতে পয়সা হবে না আপনার ফেরত কখনো? দেওয়া লাগবে না। এটা একবারেই আমি পেয়ে যাচ্ছি? আপনি একবারেই পেয়ে যাচ্ছেন। আই মিন, ওকে, লার্জ প্রজেক্টে পয়সাটা ওরা পার ফেজে আপনাকে ডিস্ট্রিবিউশন করবে। ওকে, আচ্ছা। ধরেন আপনি প্রজেক্ট অ্যাপ্রুভ হইলো, $800,000 প্রজেক্ট, এখন হ্যাঁ। আপনার কাজ শুরু হইলো, কাজ শেষ হইতে লাগবে ধরেন লেটস সে 6 to 8 মান্থস। কন্ট্রাক্টর আসবে, কাজ শুরু করবে, তারপরে ইনভয়েস যখন আপনার জিসি জেনারেল কন্ট্রাক্টর যখন ইনভয়েসটা পাঠাবে, আপনি ইনভয়েস স্টেটকে পাঠাবেন, তখন ওরা আপনার ফান্ডিং যেটা অ্যাপ্রুভ হয়েছে ওইখান থেকে আপনার ডিস্ট্রিবিউশন করবে। কথা বুঝতেছেন, রাইট? আচ্ছা। সো ইন আদার ওয়ার্ডস, স্মল প্রজেক্ট যাদের $400,000-এর নিচে, আপনাদেরকে ওরা গ্র্যান্ট স্ট্রেট আপ দিয়ে দিবে। যারা লার্জ প্রজেক্টের আন্ডারে যাচ্ছেন, রিয়েল এস্টেট ডেভেলপাররা যারা, ওরা আপনাকে ওইটা এই একটা লোন কোম্পানি যখন আপনাকে 7 এর লোন যেরকম দেয়, ফেজ আফটার ফেজ আপনার ফান্ডিং যখন আসতেছে, ইনভয়েসিং আসতেছে, ওরকম সেম ভাবে ওরা ওই ফান্ডের পয়সাটা, গ্রান্টেড পয়সাটা আপনাকে দিবে এজ দ্য কনস্ট্রাকশন গোজ অন। আর উই ক্লিয়ার? হ্যাঁ। আমি আবার এক্সপ্লেন করি। আপনার কনস্ট্রাকশনের দাম $1 মিলিয়ন। এখন আপনার রিয়েল এস্টেট ডেভেলপ, আপনার কন্ট্রাক্টর আপনাকে টাইমলাইন দিছে, প্রথম 3 মাসে খরচ হবে 400, বাদের 3 মাস খরচ হবে আরো 400, লাস্টের 3 মাস খরচ হবে 200, রাইট? টোটাল $1 মিলিয়ন। প্রথম 3 মাস কাজ শেষের পরে যখন কন্ট্রাক্টর আপনাকে ইনভয়েসটা দিবে, অথবা আপফ্রন্ট যে ইনভয়েসটা দিবে, তখন ওই ইনভয়েসটার আন্ডারে নিউ ইয়র্ক স্টেট আপনাকে আপনার গ্র্যান্ট যত টাকা এলিজিবল হয়েছে, আপনি যদি এখন 500,000-এর এলিজিবল হন, ওই 500,000 থেকে ওরা আপনাকে 200,000 দিবে, বাকি রইলো 300। বাকি 3 মাস কাজ হইলো, ইনভয়েস ওরা আপনাকে ইনভয়েস দিল, বাকি 200 সেম ভাবে ওরা দিতে দিতে ফাইনালি when the project is done your full grant will be paid up. তার মানে আমার প্রজেক্ট অনুমোদন হওয়ার সাথে সাথেই যে আমার যে 800,000-এর প্রজেক্টে আমি 400,000 জমা দিলাম বা খরচ করলাম, আর বাকি 400,000 আমাকে সাথে সাথে দিয়ে দিল, তেমনটি নয়। তেমনটি নয়। তার মানে কাজ Yes শুরু and no, করব, right? আমি প্রথমে কাজ শুরু করব, যে পরিমাণ শেষ হবে সেই পরিমাণ অর্থ আমাকে দেওয়া হবে, পুরোটা নয়। এক্স্যাক্টলি, ইয়েস। হ্যাঁ। হ্যাঁ, এখন আপনার যদি প্রজেক্টের দাম আসলে $1 মিলিয়ন, এবং আপনি ওরা এই সবকিছু রিভিউ করছে, এবং আপনি $500,000-এর জন্য অ্যাপ্রুভাল হয়েছেন, তখন ওইটা আপনাকে আপফ্রন্ট দেখ অথবা পরে দেখ, ডাজন্ট ম্যাটার, এট সাম পয়েন্ট আপনি পুরো $500,000-টা পাবেন। বাই দ্য টাইম বিগিনিং টু দি এন্ড অফ দ্য কনস্ট্রাকশন ইউ উইল গেট দ্য মানি। তো এই যে প্রজেক্টটা আমি তৈরি করব, সেটা কি কমার্শিয়াল বেসড হবে, নাকি আমি একটা বাড়ি হিসেবেও তৈরি করতে, সেই ধরনের কোনো শর্ত টর্ত আছে কি? হ্যাঁ, যে না আপনি কমার্শিয়াল হতে হবে না, যদি যান, হোম? ওইখানে আপনার ওইখানে আপনার ক্রাইটেরিয়া আছে, যেটা এটা কমার্শিয়াল প্রপার্টি হওয়া লাগবে, এবং আচ্ছা। এখানে আরেকটা রিস্ট্রিকশন আছে যেটা আমি আপনাকে বলবো, বাট এই কমার্শিয়াল যে প্রপার্টিটা আপনি বানাচ্ছেন, ওইটা কিন্তু বাফেলোর এই গ্র্যান্ট যারা দিচ্ছে ওরা এটা অ্যাপ্রুভ করা লাগবে, রাইট? ওরা আপনার স্ট্রাকচার দেখে, ওরা আপনাকে অ্যাপ্রুভ করার পরে আপনাকে ওরা ফান্ডিংটার জন্য এলিজিবল করবে। তো এক্ষেত্রে ধরুন যে আমার আবেদনের প্রক্রিয়াটা কি হবে, আমি যে শুরু করব, কি কি কাগজপত্র আমাকে দিতে হবে, জমির দলিল টলিল বা অন্যান্য কি কি আমাকে আমাকে প্রমাণ করতে হবে যে এটার জন্য আমি এলিজিবল? হ্যাঁ, তখন আপনারা যারা স্মল প্রজেক্টে আছেন, রাইট, তার মানে আপনার 100,000 থেকে 400,000 পর্যন্ত আপনার এই গ্র্যান্টের এলিজিবিলিটি যেটা, ওইটাতে আপনার প্রসেসটা একটু সিম্পল। আপনার বাই দ্য ওয়ে আপনারা কিন্তু সবার ওনারশিপ থাকা লাগবে। এখন আপনার যদি একটা কমার্শিয়াল প্রপার্টি বা আপনি রেন্ট নিচ্ছেন আর একটা কোম্পানি থেকে, আপনি কিন্তু ওইটা অ্যাপ্লিকেশন করতে পারবেন না, ল্যান্ডলর্ড করা লাগবে, ঠিক আছে? সো জাস্ট টু বি ক্লিয়ার, এইটা কিন্তু প্রপার্টি ওনারদের জন্য, যারা ভাড়া নিচ্ছেন আপনাদের জন্য না। বা সরকারি আপনি জায়গা, যদি- সরকারি জায়গা হলেও হবে না, প্রাইভেট প্রপার্টি হতে হবে?
এক্স্যাক্টলি প্রাইভেট প্রপার্টি থাকা লাগবে, এটা সরকারি জায়গা হবে না, আপনার প্রপার্টি, রেগুলার ইন্ডিভিজুয়াল, রাইট? এবং এখন ধরেন আপনি একটা প্রপার্টিতে আসেন, আপনি রেন্ট নিচ্ছেন আরেকটা কোম্পানি থেকে অথবা আরেকজন ওনার থেকে। এমন হইতে পারে যে আপনার প্রপার্টির অনেক রেনোভেশন দরকার, যেটা আপনার ল্যান্ডলর্ড পারতেছে না, এবং আপনার ল্যান্ডলর্ড এই প্রোগ্রামের কথা জানে না। আপনারা কিন্তু আপনার ল্যান্ডলর্ডকে এই প্রোগ্রামের কথা জানাইতে পারেন, দেন ল্যান্ডলর্ড আপনার যে ইমপ্রুভমেন্টটা দরকার ওইটা ওরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন অ্যাপ্লিকেশনের obviously দুইটা অ্যাপ্লিকেশন, স্মল প্রজেক্ট এন্ড লার্জ প্রজেক্ট, রাইট? অ্যাঙ্কর প্রজেক্ট ইজ লার্জ, বাট লেটস কল ইট লার্জ প্রজেক্ট ফর নাও। স্মল প্রজেক্টের আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু ইজিয়ার। আপনার ডকুমেন্টেশন, অ্যাপ্লিকেশনের যে ডকুমেন্টেশন যেটা লাগবে, আপনার কপি অফ ডিড, প্রুফ অফ ওনার্স 10% কন্ট্রিবিউশন, তার মানে আপনার দলিল লাগবে। তারপরে আপনার যে 10% যে কস্ট, আপনার যে কস্ট আছে, আপনি যে ইমপ্রুভমেন্ট করবেন ওইটার যে কস্ট, ওইটার যে খরচ, ওই খরচের 10% পয়সা দেওয়ার এবিলিটি যে আপনার আছে, ওইটার প্রুফ দেওয়া লাগবে ফ্রম ব্যাংক স্টেটমেন্ট, ক্যাশ, হোয়াটএভার দ্য কেস ইট ইজ, বাট ব্যাংক স্টেটমেন্ট অবভিয়াসলি। তারপরে কপি অফ কারেন্ট ইন্স্যুরেন্স অর বেসিক্যালি কারেন্ট যে ইন্স্যুরেন্স লেটার অথবা ইন্স্যুরেন্স ডিনায়াল লেটার। তারপরে আপনার যে প্রপার্টি আছে ওই প্রপার্টির কিছু ছবি টবি নেওয়া লাগবে। তারপরে ইভেন্চুয়ালি আপনি যখন প্রজেক্টের অ্যাপ্লিকেশনটা করবেন, অ্যাপ্লিকেশন করার পরে ওরা এটাকে বলে টেকনিক্যাল রিভিউ, যেখানে গ্র্যান্ট যারা দিচ্ছে ওরা আপনার প্রপার্টিটা এসে দেখবে। সো ইউ মাস্ট গিভ দেম অ্যাক্সেস টু ইউর প্রপার্টি। আচ্ছা, আপনাকে একটু থামাই। আপনি একটু আগে বললেন যে এই যে গ্র্যান্টটা দেওয়া হবে সেটা আপনি ইস্ট সাইডে যারা অবস্থিত তারাই এখানে করতে পারবে, এবং আপনি বললেন যে এটা কমার্শিয়াল বেসিস, মানে বাণিজ্যিক ভিত্তিতে বিল্ডিং বা কমার্শিয়াল এন্ড মিক্সড ইউজ। মিক্সড ইউজ। তাহলে তো মিক্সড ইউজ থাকলে আবাসিকও আসছে, বাসাও তো তাহলে আবাসিক বাড়ি হিসেবে তো হ্যাঁ, আসছে। ওকে, সো লেট মি রিফ্রেজ দিস। ওকে, হ্যাঁ, তাহলে সেটা এখন শুধু এমন কমার্শিয়াল হইতে নয়, বাফালো কমার্শিয়াল স্পেস এবং অ্যাজ ওয়েল অ্যাজ রেসিডেন্সিয়াল স্পেস, এই দুটেই আছে। হ্যাঁ, সো আচ্ছা, কমার্শিয়াল স্পেস মানে কি? কমার্শিয়াল স্পেস মানে হইলে গিয়ে একটা বিজনেস ওই প্রপার্টিটা ইউজ করতে পারে। এমনও হইতে পারে যে এটা আপনার একটা বাড়ি ছিল, বাড়ি আছে, কিন্তু আপনি একটা কমার্শিয়াল বিজনেসকে আপনি দিয়ে দিচ্ছেন, হয় রেস্টুরেন্ট হোক অথবা কোনো গ্রোসারি হতে পারে, নিচে হয়তো থাকতে পারে, দোকান হতে হবে, ওইটাকে বলে কমার্শিয়াল আচ্ছা, প্রপার্টি। এখন মিক্সড ইউজ কি? মিক্সড ইউজ হলে গিয়ে ধরেন আপনি ফার্স্ট ফ্লোরে ভাড়া কমার্শিয়াল প্রপার্টি, যেটা ভেরি কমন, রেস্টুরেন্ট অথবা হোয়াটএভার আদার শপ, আর আপনি থাকেন উপরে উপরে দোতলায় তিনতলায় হয়তো আমার বাড়ি হিসেবে। হ্যাঁ, এখন দেখা গেছে যে আপনার বাফেলোতে যেহেতু অনেক ঠান্ডা, আপনার ইনসুলেশন দরকার পুরো বাড়িতে, অথবা আপনার এনার্জি এফিশিয়েন্ট ইমপ্রুভমেন্ট করতে যাচ্ছেন, বয়লার ঢুকাইতে যাচ্ছেন, অথবা আপনার এনার্জি এফিশিয়েন্ট বয়লার যেটা, অথবা আপনার ইনসুলেশন করা লাগতেছে, নতুন এনার্জি এফিশিয়েন্ট দরজা লাগাবেন, উইন্ডো লাগাবেন, ইনসুলেশন করবেন, অথবা আপনার যে কমার্শিয়াল প্রপার্টি যেটা নিচে আছে ওইটা একটা সাইন আছে, কিন্তু সাইনটা অনেক পুরানো, বাট এগেন কস্ট থাকা লাগবে $100,000। এখন সাইনের দাম তো $100,000 না, বাট অলসো সাইন পিপল আর ব্রিংিং দ্য প্রাইস আপ ইদার ওয়ে, বাট কস্টটা আপনার বেসিক্যালি থাকা লাগবে এনাফ, যেখানে আপনার গ্র্যান্ট এট লিস্ট $100,000। এটা বেসিক্যালি ছোট একটা প্রজেক্ট হইতে পারবে না, কথা বলছেন, রাইট? সো ইট ক্যান বি লাইক, ওকে আমার রেস্টুরেন্ট নিচে আছে, আমার নতুন একটা দরজা দরকার, দরজাতে খরচ হবে $15,000, লেট মি গো অ্যাপ্লাই ফর দ্য গ্র্যান্ট। দ্যাটস নট গোনা বি দ্য কেস। এটা মিনিমাম কস্ট $100,000 কস্ট, ওকে? তারপরে আপনার স্মল প্রজেক্ট আর লার্জ প্রজেক্টের পার্থক্যটা যেটা হইলো, যে আমরা তো প্রথমে এখানে আপনাকে আবার একটু থামাচ্ছি আমি, এই পার্থক্য, দুইটা পার্থক্যটার একটু আলোচনা করার আগে আমি একটা জিনিস বুঝতে পারছি না। এখানে এলিজিবিলিটির মধ্যে একটা জায়গায় লেখা আছে যে প্রজেক্টস ইনিশিয়েটেড বাই গ্র্যাজুয়েটস অফ দি 2000 নাকি 2020, আমি জানি না, 2000, 2021, 2022 or 2023 কমিউনিটি বেসড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম। যদি আমরা বাংলা করি তাহলে 2021, 22 বা 23 সালের কমিউনিটি ভিত্তিক রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামের গ্র্যাজুয়েটদের দ্বারা শুরু করা প্রকল্প। এইটা কি? এখানে কিছু বছর যে উল্লেখ করা আছে।
So that is going to be applicable for the anchor project. আচ্ছা, এটা আপনার এই উত্তরটা নেব। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। রানা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি। আমি লোন নিয়ে একটা গাড়ি কিনেছি, সেটা এখন প্রায় $37,000-38,000 একটা লোন আছে। তো এটা আমি ব্যাংক থেকে লোন নিয়ে যেটা নর্মালি আমরা কিনি আর কি, ওইভাবে কিনেছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে এসবি এর এমন কোনো ক্যাটাগরি আছে যে এই যে লোন পেমেন্টের যে আমার এসবিআই থেকে লোন নিয়ে এই ডেট আমি পেমেন্ট করে ফেলতে পারি? প্লিজ জানাবেন, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জনাব আব্দুল চৌধুরী। Sorry, Rana bhai. Question আবার বলুন। কোশ্চেনটা হচ্ছে, উনি একটা লোন নিয়ে গাড়ি কিনেছেন $37,000-38,000। তো এসবি এর কোনো এমন কোনো ক্যাটাগরি আছে কিনা যেটার মধ্য দিয়ে উনি ওনার লোনটা পরিশোধ করতে পারেন? এসবিএ লোনের এমন কোনো ক্যাটাগরি আছে যেখান থেকে অর্থ এটা কি পেলে? পার্সোনাল গাড়ি? হ্যাঁ, জি। যদি পার্সোনাল গাড়ি হয়ে থাকে এসবি এর আন্ডারে আপনি এটা বাড়ি না গাড়ি বললেন? যাই হোক, বাড়ি হয়তো। আচ্ছা, আমি দুইটাই আনসার দেই। হ্যাঁ, give both answers. আপনার যদি এসবিএ লোন কাদেরকে দেওয়া হয়? এসবিএ লোন দেওয়া হয় ফর বিজনেস পারপাসেস। এখন আপনার যদি একটা ধরেন গাড়ি আছে অথবা লিমোজিনের ব্যবসা আছে, এখন আপনি একটা এসবিএ লোন অ্যাপ্লাই করলেন। এখন ওই এসবিএ লোন ওরা জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য ইউজ অফ ফান্ডস। ফান্ড আপনি কিসের জন্য ইউজ করবেন? মেবি ফর অপারেটিং এক্সপেন্স, অথবা হইতে পারে ডেট রিফাইন্যান্সিং। ডেট রিফাইন্যান্সিং মানে কি? আপনার অলরেডি একটা লোন আছে, অনেক হাই লোন, যেটা আপনার ইন্টারেস্ট রেট অনেক হাই, যেটার জন্য আপনার কস্ট একটু বেশি। সো এসবিএ লোন গুলো আপনার অপারেটিং এক্সপেন্স পে করবে এবং অনেক সময় আপনার ডেট রিফাইন্যান্সিং করবে। ঠিক আছে? সো ওই কেসের আন্ডারে আপনি এসবিএ লোন নিতে পারতেছেন গাড়ির জন্য। বাড়ি যখন হয়, বাড়ি কখন হয়? এখন আপনি যদি এখন পার্সোনালি আপনি বাড়ি কিনবেন, এসবিএ লোন হবে না। এখন আপনি যদি একটা বিজনেস করতেছেন, যে কোনো বিজনেস হোক, এবং আপনার একটা বিল্ডিং কিনা লাগবে, ওই বিল্ডিং এর জন্য আপনি ভেরিয়াস এসবিএ লোন আপনারা অ্যাপ্লাই করতে পারেন। স্পেশালি এসবিএ 7 লোন ইজ ভেরি কমন লোন, যেটা আপনার কনস্ট্রাকশনের জন্য ইউজ হয় বা যেটাই হোক। সো ইয়েস, টু আনসার ইউর কোয়েশ্চেন, এসবিএ লোন আপনারা সবসময় এলিজিবল থাকবে। এলিজিবল বলতে আর কি, সবসময় এসবিএ লোন থাকে। অ্যাপ্লিকেশন আপনারা করতে পারেন, বাট আপনার এলিজিবিলিটি এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল ডিপেন্ড করবে আপনার সিচুয়েশনের উপরে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ব্রুকলিন থেকে। আমার প্রশ্ন হলো, ম্যানহাটনে আমার একটা নিউজ স্ট্যান্ড আছে, যেটা আমি আপনি একটু জোরে বলবেন, আমি খুব কম শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি। শুনতে পাচ্ছেন? জি, একটু জোরে বলুন। ম্যানহাটনে আপনার একটা নিউজ স্ট্যান্ড আছে, যেটা আমি মালিক থেকে 90% ট্রান্সফার নিয়ে এনেছি। সেই ক্ষেত্রে আমি কি এটার জন্য কোনো লোন অ্যাপ্লিকেশন করতে পারি? আপনি একটু লাইনে থাকবেন, যদি কোনো প্রশ্ন সরি, থাকে। ওয়ান মোর টাইম প্লিজ, ওয়ান মোর টাইম কোশ্চেনটা বলেন, একটু জোরে বলেন কোশ্চেনটা। আমি ম্যানহাটনে একটা নিউজ স্ট্যান্ড মালিক থেকে 90% আমার নামে ট্রান্সফার নিয়ে এনেছি। এখন আমি ওই বিজনেসটা রান করতেছি 2024 থেকে। তো আমি কি ওটার জন্য কোনো লোন করতে পারি? মানে ওটা বড় করার জন্য বা এক্সপ্যান্ড করার জন্য আরো অর্থের প্রয়োজন, সেক্ষেত্রে লোন নিতে পারেন কি? নেই তো? জি। জনাব আব্দুল চৌধুরী। Again, so আপনার আপনি লোন নিতে পারবেন, ভেরিয়াস লোন এটার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এখন এসবিআই এর আন্ডারে, রাইট, অথবা স্মল, আপনার জন্য বেস্ট অপশন হবে একটা স্মল লেন্ডার, রাইট। ইউজুয়ালি আপনি যদি লার্জ লেন্ডারে যান, ইজ গোনা বি লিটল বিট ডিফিকাল্ট, রাইট। স্পেশালি যেগুলো সিডিএফআই ব্যাংক, যেটা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্যাংকগুলো যেটা আছে, ওই ব্যাংকগুলো আপনাদের জন্য লোন দিতে ইজি হয়, বিকজ ওরা ইউজুয়ালি লোন দেয় যারা আছে আন্ডার সার্ভ কমিউনিটিতে, ওকে। এবং আপনি লোন পাইতে পারেন অপারেটিং এক্সপেন্সের জন্য। আই থিঙ্ক দেয়ার ইজ এ লোন আপ টু $50,000, অথবা ক্রেডিট লাইনও নিতে পারেন। ক্রেডিট লাইন আপনি পাবেন আপনার ভেরিয়াস ইনভেন্টরি কেনার জন্য। সো ইয়েস,
আপনি লোন অ্যাপ্লিকেশন ডেফিনেটলি করতে পারেন, বাট ইউজুয়ালি যেটা দেখে ওরা গত 2 বছরের ট্যাক্স রিটার্ন এবং আপনার 3 or 5 year প্রজেকশন। ঠিক আছে, এখন দিস ইজ ওয়্যার আপনার মেক শিওর করা লাগবে, যে আমি সবসময় আমার প্রোগ্রামে যেটা বলি যে আপনার মেক শিওর করা লাগবে যে আপনার ট্যাক্স রিটার্নটা সঠিক। ঠিক আছে, আপনার ট্যাক্স রিটার্ন যদি সঠিক হয়, আপনার ব্যবসা যদি 2021 শুরু হয়, আপনার রেভিনিউ ধরেন আছে 100,000, কোয়েশ্চন হলে 2022 তে কি রেভিনিউ, 2023 তে কিরকম রেভিনিউ, আর 2024 কিরকম রেভিনিউ। যে কেউ যদি আপনাকে পয়সা দিবে অথবা যে কেউ যদি আপনার ব্যবসাতে ইনভেস্টমেন্ট করতে যাবে, ওরা কি দেখতে চাবে? ওরা দেখতে চাবে যে আপনার ব্যবসাটা রেভিনিউটা ইনক্রিজ হচ্ছে ওয়ান, অথবা নেট প্রফিট মার্জিনটা আপনাদের ডিক্রিজ হচ্ছে। এখন ওয়ান অফ দ্য বিগ প্রবলেম আমাদের কমিউনিটিতে, যেটা দে আর গেটিং বেটার এট দিস, ইজ দ্যাট রেভিনিউ সব সময় সঠিক থাকে না, অনেক সময় এক্সপেন্সও সঠিক থাকে না। বিকজ অনেক ইমিগ্রেন্ট কমিউনিটিতে, সেরকম সব কমিউনিটিতে হয়, যাদের অনেক ক্যাশের ব্যবসা থাকে অথবা ক্যাশের এক্সপেন্স থাকে, যেখানে ওরা সঠিক রেভিনিউ দেখাচ্ছে না। দিস ইজ এ বিগ প্রবলেম, বিকজ আপনি যদি যে কোনো সময় আপনার ব্যবসা যদি এক্সপ্যান্ড করতে চাচ্ছেন, এবং বাইরে থেকে যদি এখন রানা ভাই বলে আমি আপনার ব্যবসাতে ইনভেস্টমেন্ট করব, এখন রানা ভাই যদি ইনভেস্টমেন্ট করতে যায়, এখন আপনি উনি গিয়ে যদি দেখেন রেভিনিউ সব প্রত্যেক বছর কম, এক্সপেন্স বেশি, দেন দ্যাট মিনস ব্যবসাটা ঠিক মতো চলবে না। এমন হইতে পারে যে আপনার ব্যবসা আসলেই ভালো, বাট নোবডি ইজ গোনা নো আপনার ব্যবসাটা আসলেই ভালো। এখন আপনারা এসবিআই লোন সবসময় অ্যাপ্লিকেশন করতে পারবেন, অল দ্য টাইম ইউ ক্যান, এবং এসবিআই লোন একটু পাওয়ার ডিফিকাল্ট হলেও স্টিল পাওয়া যায়। কিন্তু আপনারা মেক শিওর করা লাগবে যে ব্যবসাটা কে চালাচ্ছে, উনি কি সঠিক এক্সপিরিয়েন্স আছে কিনা না, আপনাদের 3 year গোল কি, 3 year প্ল্যান কি, অথবা 5 year প্ল্যান প্রপোজাল কি আছে, এবং আপনার গত 2 বছরের ট্যাক্স বিজনেসটা কিরকম গেছে। বিজনেসটা যদি খারাপও হয়ে যায়, এমন হইতে পারে আপনার ব্যবসাটা খারাপ যাচ্ছে, বিকজ ওয়াই, বিকজ আপনার অনেক লোন বেশি, অথবা আপনার ক্রেডিট লাইন থেকে আপনি অনেক আগে থেকে মাল কিনতেছেন এবং আপনার ইন্টারেস্ট এক্সপেন্স বেশি, তাই না? এখন এসবিআই এর লোন যদি আপনার জন্য আসে, তখন ওই এক্সপেন্স গুলো কমে যাবে এবং আপনি আরো বড় হিসেবে আপনি মাল কিনতে পারেন, তাই না? সো দিস ইজ ওয়াই ট্যাক্স রিটার্ন ইজ ইম্পর্টেন্ট, এবং আপনার ব্যবসাটা আপনি কিরকম চালাচ্ছেন ওইটাও বোঝাও খুব ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি রানা ভাই, আমি একটু আগে ফোন করেছিলাম, ব্রঙ্কস থেকে হোসেন বলছি। জি, তো আমি প্রথমে ধন্যবাদ জানাই আপনার চমৎকার এবং সুন্দর উপস্থাপনার জন্য। আপনি মানে আপনার জ্ঞান এত বেশি, এত প্রখর যে আপনি অনেক কিছু আগে থেকে বুঝে ফেলেন, সেই অনুযায়ী অনেক সুন্দরভাবে উপস্থাপনা করেন, এই জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। জি, আপনার প্রশ্নটি বলুন। আর প্রশ্নটা হচ্ছে রানা ভাই, একটু আগে যে ফোন করেছিলাম, আমি আসলে একজন উবার ড্রাইভার। তো ওই যে এসবিআই লোনের ব্যাপারে যেটা, সেটা হচ্ছে যে আমি ওই উবারের যে গাড়িটা, এটা লোন, ব্যাংকের লোন দিয়ে কিনেছি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এসবিআই এর ওই ডেট রিপেমেন্টের বা ডেট রিপেমেন্টের যে অপশনটা, সেই অপশনটা আছে কিনা, যে উবারের গাড়ি এই মানে লোনটা আমি যদি রিফাইন্যান্স করতে চাই আর কি, প্লিজ। হ্যাঁ, অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী। উনি প্রশ্নটিকে আপনি বুঝেছেন? উনি এসবিআই কোশ্চেন হলে গিয়ে এখন আপনি যদি ওকে, এখন রাইট নাও ইন্টারেস্ট রেট এমনিতে হাই, ওকে। এখন এসবিআই যদি আপনাকে লোন একটা দেয়, আপনার ক্রেডিট স্কোরের উপরে ডিপেন্ড করে, এইটা অনেক সময় 8% থেকে 14% হইতে পারে, 8% থেকে 16% হইতে পারে, কথা বলছেন? এখন আপনি যদি এখন দেখতে পারেন যে আপনার এই লোন কোশ্চেনের লেগে আপনার বর্তমানে গাড়ির লোনের রেট কত, তাই না? রেট যদি এখন let's say 7%, then আপনার এসবিআই এর জন্য রিফাইন্যান্স করে লাভ নাই, বিকজ এসবিআই রেট ইউজুয়ালি ইজ গোনা বি হাই এনিওয়ে। কারণ মানুষ যখন এসবিআই লোন শুনে সবাই মনে করে 3.75%, it will never be 3.75% দেখেন, ওটা শুধু প্যান্ডেমিকের সময় ছিল, ঠিক আছে? আদারওয়াইজ এসবিআই এর লোন কিন্তু স্টিল হাই অ্যামাউন্ট, এমন না যে এটা অনেক কম থাকে। অনেক সময় এটা এই ফ্লোটিং রেট থাকে, যেখানে আপনার ইচ মান্থ অ্যাডজাস্টমেন্ট হয়। যখন আপনার ক্ষেত্রে মোস্ট লাইকলি বেস্ট অপশন হবে গিয়ে আপনি দেখবেন আপনার রেট কত, তারপরে আপনি দেখেন অন্যান্য আরেকটা ব্যাংকের মাধ্যমে আপনারা এটা
রিফাইন্যান্স করতে পারেন কিনা না, কারণ অনেক ব্যাংক কিন্তু অটো লোন দেয়, and it's easier to get auto loan from a bank than SBA, because SBA is not going to want to deal with auto loans. That's ওদের ওইখানে পোষা হবে না। অটো লোনের জন্য ইউজুয়ালি ভেরিয়াস কোম্পানি আছে যেটা কুইকলি আপনাদেরকে দিয়ে দিবে, বাট এখন আপনার ক্রেডিট যদি এখন খারাপ থাকে, তাই না, দেন ইটস গোনা বি প্রবলেমেটিক। তার মানে আপনার ইন্টারেস্ট রেট হাই হচ্ছে বিকজ আপনার ক্রেডিটটা একটু ডিফিকাল্ট। তার মানে উনি হিসাব করে দেখবে যে যদি যেটা লোন নিলে উনি যেটা এখন আগে লোন নিয়েছেন যে পরিমাণ ইন্টারেস্ট দিতে হচ্ছে, আর একটা লোন নিয়ে সেটা রিফাইন্যান্স করার জন্য যদি তার থেকে কম হয় তাহলে নিতে পারে, বেশি হলে না নেওয়াটাই উত্তম, তাই তো? ইয়া, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ফরিদা ইয়াসমিন একটা প্রশ্ন করেছেন, তারপরে টেলিফোনে যাব। যে গ্র্যান্টের কথা আমরা বলছি, সিঙ্গেল ফ্যামিলি হাউসের জন্য কি এই গ্র্যান্ট নেওয়া যাবে, এই প্রশ্নটি করেছেন। না, এগেন আমরা যেটা মেনশন করলাম, এটা কমার্শিয়াল প্রপার্টি হওয়া লাগবে অথবা মিক্স ইউজ হওয়া লাগবে। মিক্সড ইউজ হতে হবে। এখন আপনি যদি সিঙ্গেল ফ্যামিলি বাসায় আপনি থাকেন, এটা এলিজিবল হবে না। এটাই বাট আপনি যদি কোনো কারণে এটা কমার্শিয়াল প্রপার্টিতে রেন্ট দিতে চাচ্ছেন, দেন ইটস এ ডিফারেন্ট কনভারসেশন। অনেক ধন্যবাদ ফরিদা ইয়াসমিন, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটু ওই সিপি স্যারের কাছে কোশ্চেন ছিল। জি। আমি একটা মেইল পেয়েছি ফাইন্যান্স ডিপার্টমেন্ট ফাইন্যান্স এন্ড ট্যাক্স থেকে, বাট আমি গত বছর বাড়ি কিনছি, কেনার সময় আমি ট্যাক্স ফাইল হাই করছিলাম এবং আমি স্টেরে যে ট্যাক্সটা এটা আমি হোল্ড করে রাখছিলাম, আমি টাকাটা দেইনি, বাট আমাকে চিঠি দিছে। আমি আজকে কথা বলেছি এবং কথা বলার পর ওরা বলতেছে যেন তোমার টাকা যদি পে না করো তোমার ডিএমবি লাইসেন্স সাসপেন্ড করা হবে। তো এটার সাথে ডিএমবি লাইসেন্সের কি সমস্যাটা? আপনি কি নিউ ইয়র্ক স্টেটে থাকেন? আমি খুব টেনশনে আছি এটা নিয়ে। বাট আপনি কি নিউ ইয়র্ক স্টেটে থাকেন? নিউ ইয়র্ক স্টেটেই থাকেন তো? হ্যাঁ, নিউ ইয়র্ক স্টেটে থাকি। আচ্ছা, এখন নিউ ইয়র্ক স্টেট যেটা করে, আপনার যদি কোনো লায়াবিলিটি থাকে, ট্যাক্সের লায়াবিলিটি থাকে, ওরা যখন এটা পয়সাটা পায় না, যখন এটা আপনার ডিলিনকুয়েন্সিতে চলে যায়, তখন ওরা আপনার ডিএনবি লাইসেন্স ওরা সাসপেন্ড করে দিবে। জাস্ট লাইক ইউএস পাসপোর্ট সাসপেন্ড করে দেয় ট্রাভেলিং এর জন্য আইআরএস, সেম কনসেপ্ট, কিন্তু নিউ ইয়র্ক স্টেট আপনার ডিএনবি লাইসেন্স সাসপেন্ড করে। এখন আপনাকে আমি দুইটা সলিউশন দেই। ওয়েল, সলিউশন ওয়ান অবভিয়াসলি ইজ এটা আপনি পে অফ করবেন, বাট এখন অবভিয়াসলি আপনার দিচ্ছেন না মোস্ট লাইকলি বিকজ আপনার মর্গেজ দিতে একটু দেওয়া লাগতেছে। সো সেকেন্ড অপশন হলো কি আপনি নিউ ইয়র্ক স্টেটকে কল করে ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে যান। আপনি যদি ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে যান তাইলে আপনি আপ টু ডেট হয়ে যাবেন, আর লিঙ্কটা এখানে থাকবে না, ডিএনবি তে কোনো ইস্যু হবে না। ওকে, সো এগেন আপনার সলিউশন হলে গিয়া নিউ ইয়র্ক স্টেটকে আপনি এটা কল করে আপনি ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে চলে যান, এন্ড ইউ শুড বি ওকে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই। I want to emphasize এটা this letter এটা কিন্তু true, it has happened. ওকে, আরেকটা সলিউশন আপনাকে দিতে পারি, যেটা আপনি আরেকটা স্টেটে গিয়ে লাইসেন্স করলেন। You cannot pay it off, go to another state, get a residency, get another license. But again, এটা advisable না, but এটা যদি লাস্ট অপশন রিসর্ট থাকে, কারণ অনেকের ইকোনমিক সিচুয়েশন ডিফারেন্ট, তাই না? অনেকে আপনি বাড়ি কিনতে পারতেছেন, আরেকজনের যেটা সিচুয়েশন আপনার চেয়ে অনেক খারাপ, উনি বাড়ি কিনতে পারতেছেন, অ্যাপার্টমেন্টে আছে, প্লাস উনার ট্যাক্স ডেটের জন্য উনার লাইসেন্সটাও সাসপেন্ড হয়ে যাচ্ছে, স্পেশালি যারা উবার ড্রাইভ। আই হ্যাভ সিন পিপুল, ওরা অন্য স্টেটে গিয়ে ওরা কোনো রকম ওরা লাইসেন্স খোলার চেষ্টা করছে, বাট এগেন ইউ ডু দিস লাস্ট রিসোর্ট হিসেবে, ঠিক আছে? আমি এরকম অ্যাডভাইস ইউজুয়ালি দেই না, বাট যদি কোনো কারণে ইস্যু হয় দেন দ্যাটস দ্য লাস্ট অপশন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, একটা মিনিট সময় নিব, শুধুমাত্র আপনার কাছে একটু আপডেট চাইবো যে আমাদের নিউ ইয়র্ক স্টেটের $2 মিলিয়ন যে স্টিমুলাস চেক, এই ব্যাপারে যদি একটা মিনিট বলেন যে সর্বশেষ কি অবস্থায় আছে। হ্যাঁ, সো নিউ ইয়র্ক স্টেটের স্টিমুলাস চেক এটা জানেন আপনারা, যেটা অ্যাপ্রুভ হয়েছে। সো আপনাদেরকে এটা চেক দেওয়া হবে, ডিপেন্ড করবে আপনার 2023 ট্যাক্স রিটার্নের উপরে। তার মানে আপনার কোয়েশ্চেন থাকবে আমি 2024 ট্যাক্স ফাইল করি নাই, ইটস ওকে, নট আ প্রবলেম, অ্যাজ লং এজ আপনি 2023 ট্যাক্স ফাইল করছেন আপনারা চেকটা পাবেন, এবং ওর চেকটা মেল করা হবে, ঠিক আছে? সো বি কেয়ারফুল, মেল হারাই যেতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। সো মেক কেন ব্যাংকে সরাসরি যাবে না? ডাইরেক্ট ডিপোজিট হবে না, এটা আচ্ছা, চেকের মধ্যে ডাকে আসবে। চেকের মাধ্যমে দেওয়া হবে।
এবং চেকটা দেওয়া শুরু করবে অক্টোবর মাস থেকে। ওকে, তখন আপনি যদি কোনো কারণে 2023 ট্যাক্স ফাইল করেন নাই, 2023 সালে ট্যাক্স ফাইল না করে থাকেন, ফাইল ইট as soon as possible. সেকেন্ডলি, চেক দেওয়া হবে যারা মেরিড, আপনার অ্যাডজাস্টেড গ্রস ইনকাম স্টেটে যদি 150,000-এর নিচে হয়ে থাকে তাহলে আপনারা 400 টাকা পাবেন। যদি সিঙ্গেল হয়ে থাকেন $75,000 নিচে তাহলে আপনারা 200 টাকা পাবেন। প্লাস আপনারা যারা ইনকাম ওই লেভেলের উপরে, তার মানে আপনারা যদি মেরিট থাকেন কিন্তু ইনকাম 300,000-এর নিচে, আপনারা স্টিল চেক পাবেন বা একটা রিডিউসড অ্যামাউন্ট পাবেন। এবং যারা সিঙ্গেল 150,000 পর্যন্ত আছে, 150,000-এর নিচে, তা আপনারা একটা রিডিউসড অ্যামাউন্ট পাবেন, 200 টাকা না পেয়ে একটা রিডিউসড অ্যামাউন্ট পাবেন। So again, it's going to start going out on October 2025. অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে এবং তাই বিস্তারিত এই বিষয়গুলো আলোচনা করতে পারলাম না। নিশ্চয়ই আরেকদিন সময় পেলে আপনার সাথে বসে বিষয়গুলো আরো বিস্তারিত আমরা আলোচনা করব। আজকে অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আপনি কথা বলেছেন, আমরা ঋদ্ধ এবং প্রাণিত। Thank you. Last thing, এই অ্যাপ্লিকেশনের ডেডলাইন জুনের 27 তারিখ। ওকে, আপনারা মনে রাখবেন এবং যত তাড়াতাড়ি পারেন মানে ইস্ট সাইড বিল্ডিং ফান্ডের আছে কেইজা টাউনে, ফিল ফ্রি টু কল আস ইফ ইউ নিড হেল্প। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে আবারও। সুপ্রিয় দর্শক, আমরা দুটো সুসংবাদ দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করেছিলাম, এখন শেষও করতে চাই যে $10 মিলিয়ন গ্র্যান্ট এবং $2 বিলিয়ন নিউ ইয়র্ক স্টেট স্টিমুলাস চেকের লাস্ট কি পর্যায়ে আছে, এবং যেটা $10 মিলিয়ন গ্র্যান্ট সেটা 27 জুলাই বোধহয় বলা হলো, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব এটার আবেদনটা আপনারা করে ফেলুন। নিশ্চয়ই কেউ না কেউ আমাদের ভেতরে এই সুযোগটা আমরা গ্রহণ করি, কারণ এটা অনুদান, এটা ফেরত দিতে হবে না। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভ সন্ধ্যা। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।